নমস্কার। বহুদিন পর আবার আমি আসলাম। উম কিছু কৈফিয়ত দেওয়ারই থাকে। সেটা হলো যে আমি মূলত সময় করে উঠতে পারছিলাম না গত বছর। সেজন্য আ ভিডিওগুলি আর দেওয়া হচ্ছিল না। উম এবছর চেষ্টা করব যাতে এটা মানে কন্টিনিউ করতে পারি। আমার চেষ্টা থাকবে। তোমরা যারা এখান থেকে দেখবে, মানে যাদের মনে হবে যে তোমাদের কোনো সুফল হচ্ছে বা তোমাদের কোনো কাজে লাগছি আমি, তারা অবশ্যই আমাকে জানাবে। তাতে আমার ভালো লাগবে। আমার কিছু দায়বদ্ধতা তৈরি হতে পারে সেখান থেকে। উম কোনো একটা কাজ নেওয়ার পরে যদি সেই কাজটার অ্যাপ্রিসিয়েশন আসে, তখন তো ভালো লাগে। ঠিক সেরকম। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে যেটা পড়াবো তা হলো আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটি। তোমাদের একদম প্রথম গল্প সেটিই হচ্ছে জ্ঞানচক্ষু। প্রথমেই আমরা লেখিকার সম্পর্কে কিছু জানি। অল্প বিস্তর আমরা সকলেই তো আশাপূর্ণা দেবীর সম্পর্কে কিছু না কিছু জানি। তো আমি ছোট করে আশাপূর্ণা দেবীর সম্পর্কে প্রথমেই লেখিকার পরিচিতিটা দিয়ে দিই। ৮ই জানুয়ারি ১৯০৯ খ্রিস্টাব্দে উত্তর কলকাতার এক রক্ষণশীল পরিবারে আশাপূর্ণা দেবীর জন্ম হয়। রক্ষণশীল পরিবার বলতে কিরকম? অর্থাৎ যে পরিবার একটু গোঁড়া, সংস্কারগ্রন্থি পরিবার যাকে আমরা বলি, ঠিক সেরকম পরিবারে আশাপূর্ণা দেবী জন্মগ্রহণ করেছিলেন। খুব অল্প বয়সে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং তিনি কখনো কোনদিনই স্কুল কলেজের গণ্ডি পেরোননি। রবীন্দ্রনাথকে আমরা যেরকম জানি যে রবীন্দ্রনাথ স্কুলে গেছিলেন, ভুল কথা, কলেজ না। ছোট বয়সে স্কুলে গেছিলেন, কিন্তু তারপরে যাই হোক বাড়িতে গৃহশিক্ষক রেখে তাকে পড়ানো হয়েছিল বিভিন্ন কারণবশত। আর আশাপূর্ণা দেবীর ক্ষেত্রে তা একেবারেই হয়নি। তিনি মেয়ে ছিলেন এবং তার জন্মেরও একটি কাহিনী রয়েছে। আশাপূর্ণা দেবী তার মায়ের সম্ভবত ৯ মানে ৯ নম্বর কন্যা। এবং তিনি যখন হন, তখন তার ঠাকুমা নাম রাখেন আশাপূর্ণা, অর্থাৎ মেয়ে সন্তান আর চায় না, আশা পূরণ হয়ে গেছে। আর সন্তান চান না। তো সেই হিসেবে তার নাম হয় আশাপূর্ণা। তো এই আশাপূর্ণা দেবী খুব ছোট বয়সে, আরেকটা গল্প বলি। গল্প বলতে মানে একটা গল্পের থেকে আরেকটা গল্প চলে আসলাম। আশাপূর্ণা দেবী যখন ছোট ছিলেন, তখন যেহেতু স্কুলে যেতে পারেননি, তার দাদাদেরকে মাস্টারমশাই এসে পড়াতেন। তো মাস্টারমশাই পড়ানোর সময় তিনি লুকিয়ে, লুকিয়ে সেই পড়া শুনতেন, লেখাগুলো দেখতেন দাদাদের এবং লুকিয়ে, লুকিয়ে দেখার মানে শেখার চেষ্টা করতেন নিজে, নিজে এবং নিজে, নিজে অনেকটা তিনি শিখেও ছিলেন। এবং তারপর তিনি কি করেন, ওই যে আমরা যে হরফগুলো যেরকমভাবে লিখি, উনি তার উল্টো দিকে দেখে, মানে যেহেতু মাস্টারমশাইরা লিখছেন বা দাদা লিখছে, তাদের উল্টো দিকে তিনি হরফ লিখতে শুরু করেছিলেন। এবং তিনি বহুদিন অবধি ওই উল্টো দিকেই হরফ লিখতেন। পরবর্তীকালে তার ভুল সংশোধন করে দেন সম্ভবত তার মা। আদি বাড়ি ছিল হুগলি জেলার বেগমপুরে এবং ১৩ বছর বয়সে তার মানে ১৫ বছর বয়সে তার মা খুব মানে বিদুষী মহিলা ছিলেন। মা উম চাইতেন যে মেয়ে স্কুলে পড়ুক, কিন্তু সেটা সম্ভব হয়নি। ঠাকুমা আ খুব কনজারভেটিভ ছিলেন। আশাপূর্ণা দেবীর স্বামী কালিদাস গুপ্ত, তিনি খুব ভালো এবং বড় মনের মানুষ ছিলেন। তিনি আশাপূর্ণা দেবীকে সর্বতোভাবে সাহায্য করেন এবং আশাপূর্ণা দেবী একই সাথে তার স্বামীর সহযোগিতাতেই একই সাথে সংসার, সন্তান সমস্ত কিছু সামলে তার এই যে সাহিত্য চর্চা, সেই সাহিত্য চর্চা করে যেতে পারেন এবং পরবর্তীকালে মানে উম তিনি বাংলা নারী সাহিত্যিকদের পথপ্রদর্শক
মানে হতে পেরেছিলেন। এখনকার যারা সাহিত্যিক তাদের অবশ্যই আশাপূর্ণা দেবী পথপ্রদর্শক। এবং আশাপূর্ণা দেবী অনেক পুরস্কার, মানে রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, এরকম বিভিন্ন পুরস্কার এবং বিভিন্ন, তিনি ইউনিভার্সিটিতে যেতে পারেননি, কলেজে যেতে পারেননি, নিদেনপক্ষে স্কুলের গণ্ডিও পার করেননি ঠিকই, কিন্তু তাকে বিশ্ববিদ্যালয়, অনেক বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি দিয়েছিল। তো ১৯৯৫ সালে ১৩ই জুলাই আহ, তিনি দেহত্যাগ করেন। উম, এবার আজকের গল্প জ্ঞানচক্ষু। এই গল্পটি নেওয়া হয়েছে আশাপূর্ণা দেবীরই কুমকুম গল্প সংকলন বলে একটি গল্প সংকলন, তার গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। এই গল্পটি কি, আমি গল্পটি একটু পড়ে শোনানোর চেষ্টা করছি। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন, সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেশোর। তপনের চোখ মার্বেল হয়ে গেল, কথার অর্থ হচ্ছে তপনের চোখ মানে বিস্ময়ে বড় বড় এরকম গোল গোল, অর্থাৎ চোখের যে তারাটা সেটা যেন মার্বেলের মতন দেখতে লাগছে, মানে সেটা পুরোটা দেখতে লাগছে। তাই বলছে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এখানে একটা কথা, সেটা হচ্ছে এই যে যার, যার শব্দটা উঞ্জয়কার র হয়, এখানে কি বলছে, যার সঙ্গে, মাথায় একটু চন্দ্রবিন্দু আছে একটা, সেজন্য আমরা একটু আনুনাসিক বা সানুনাসিক স্বরে শব্দটাকে উচ্চারণ করব। যার অর্থ হচ্ছে এখানে সম্মান প্রদর্শন করছে। যদি এখানে এটা হতো যে যার সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, সেই তিনি, এখানে যদি যার হতো তাহলে এখানে তিনি না হয়ে সে হতো, লেখেন না হয়ে লেখে হতো। ঠিক আছে, যেহেতু আমরা মানে সম্মান প্রদর্শন করছি, তাই যার না দিয়ে, যার না বলে আমরা বলবো যার। এবং লেখিকাও সম্মান প্রদর্শনের কথা বলেছেন, এবং একই সাথে সে না বলে বলা হবে তিনি, লেখে না বলে বলা হবে লেখেন। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন, দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস, এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন। চানের সময় চান করেন, আর ঘুমের সময় ঘুমোন। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজেগুজে। তাহলে তপনের একটা ধারণা ছিল যে লেখক মাত্রেই একটু অন্য ধরনের মানুষ হবে, অর্থাৎ আমাদের আশেপাশে যে সমস্ত মানে আমাদের পরিচিত বর্গকে আমরা দেখি, খুব সাধারণ মানুষ আমরা যাদেরকে দেখি, আমরা যারা সাধারণ মানুষ, তারা তাদের মতন লেখক হতে পারে, এ ধারণাই তপনের ছিল না। আমরা চলতি ভাবে আমরা যাদেরকে সেলিব্রিটি বলি, আমরা তাদেরকে কেন বারবার দেখতে চাই, কেন বারবার তারা এলে আমরা সকলে মিলে যাই দেখতে, তার একটা কারণ তো এটাও যে আমরা মনে করি যে তারা আমাদের মতন সাধারণ মানুষদের মতন আব ভাব করেন না, চালচলন করেন না। আমরা যেটা আমাদের পক্ষে স্বাভাবিক, সেটা কখনোই তাদের পক্ষে স্বাভাবিক হতে পারে না।
বা তাদের পক্ষে স্বাভাবিক এটা আমরা মনে করতে পারি না। তার জন্যই আমরা তাদেরকে বারবার দেখার আগ্রহ প্রকাশ করি। আমাদের মনে হয় যে তারা নিশ্চয়ই অন্যরকম। ঠিক তপনেরও তাই মনে হয়েছিল যে তার ছোট মেসো নিশ্চয়ই অন্যরকম। তার জন্য সে মানে লেখক মাত্রেই অন্যরকম, এবং সে যখন জানতে পারে যে তার ছোট মেসো লেখক এবং সে তো তার বাবা, কাকা, মামাদের মতনই ভাব চালচলন করছে, তখন সে বেশ অবাক হয়ে যায় এবং সে কোনোমতেই যেন সেগুলোকে বিশ্বাস করতে পারে না। হ্যাঁ? যে এটা কিভাবে সম্ভব? লেখক এরকম করবে? সাধারণ বাবা, কাকা, জ্যাঠারা যা করে তাই করবে? মানে এটা তার একটা বিস্ময়ের জায়গা। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? তাহলে তপন কি দেখলো? যে লেখক মাত্রেই আকাশ থেকে পড়া কোনো মানুষ নয়, আমাদের মতনই সাধারণ মানুষ। তাহলে সাধারণ মানুষই যদি হয়, তাহলে তপনও তো সাধারণ মানুষ, তাহলে তপনও হতে পারে। মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সুযোগে তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতেই রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। তপন অবশ্য না বলে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? ততক্ষণে তো ছোট মেসোমশার ছোট মেসোর হাতে চলেই গেছে। হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে বেশ মনে মনে পুলকিত হয়। মুখে আ আ করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে। রত্নের মূল্য জহুরীর কাছেই। তাহলে কি বলেছে? তপন কিছু লেখালেখি করেছিল, ছোট মাসি কি করেছে সেটা নিয়ে মেসোকে, মেসোর ঘুম ভাঙিয়ে মেসোকে জোর করে দেখিয়ে দিয়েছে। তপন প্রথমে একটু লাজুক, লজ্জা পেয়ে না না বলেছে বটে, কিন্তু তপনও জানে যে তার লেখার যে মূল্য যদি কেউ দিতে পারে, সেটা কেবল ছোট মেসোই দিতে পারবে। কারণ আমরা একটা কথা জানি, জহুরি জহর চেনে, মানে রত্নের মূল্য জহুরির কাছেই। তপনের লেখা যদি রত্ন হয়, তাহলে মেসোমশাই জহুরি। একটু পরে ছোট মেসো ডেকে পাঠান তপনকে, এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। তাহলে কি হলো? যে মেসো বলল যে বেশ ভালো গল্প, নতুন বিয়ে হয়েছে, নতুন বিয়ের বাড়ির ছেলে, সেই ক্ষেত্রে বলেছে কিনা কি জানি, কিন্তু মেসো বলল তোমার গল্প তো বেশ ছাপিয়ে দেওয়া যায়। যেই না বলা, ছোট মাসি তো বেশ ধরেছে যে তাহলে ছাপিয়ে দাও, তোমার তাহলে মেসোর উপযুক্ত কাজ হবে, হলোই বা একটু কারেকশন করে, সেটা না হয় তুমি করেই দিও। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, আর সবাই তপনের গল্প শুনে হাসে। কিন্তু মেসো বলেন, না না, আমি বলছি, তপনের হাত আছে, চোখও আছে, নচেৎ এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। তাহলে সবাই, যেটা হয়, বাড়ির বাকিরা সবাই
এই ঠাট্টা যে মেসোকে দেখে বেশ তো লিখে ফেলেছে, আর কি লিখেছে এরকম বেশ যে বিভিন্ন ধরনের ঠাট্টা করছে। তখন মেসো বলেন যে, "না, এখনকার দিনের ছেলেরা যা ছেলেমেয়েরা যা নিয়ে গল্প লেখে খুব মানে যেগুলো কমন সেগুলো না লিখে তপন কি লিখেছে তার ভর্তির দিনের ১ম অভিজ্ঞতা আর অনুভূতি। মানে ও কিছু অন্য একটা লিখেছে। মানে সবাই যা করে ও সেটা করেনি। তাই ওটা মানে ওর ভালো হবে। ও লিখতে পারবে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফুরোলে মেসো গল্পটি নিয়ে চলে গেল। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। এই কথাই ভাবছে তপন দিনরাত। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। শুধু এইটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষেই লিখতে পারে। নতুন মেসোকে দেখে জানলো সেটা। তবে আর পায় কে তপনকে? দুপুরবেলা সবাই যখন নিথর নিথর তখন তপন আস্তে একটা খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতে যেটা মা না নিয়ে ছাড়েননি, আর কলমটি নিয়ে তেতলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। তাহলে তপনের মেসো তো চলে গেল। তপন দিন গুনছে। হুম তো তপনের এই গল্প লেখার শুরুটা কিভাবে হয়েছিল? ওই যে উম মেসোকে যে দেখলো, মিশুকে দেখলো যে একদম সাধারণ মানুষ, সেটা দেখে ও যে মামার বাড়িতে হোম টাস্কের খাতাটা এনেছিল, সেই হোম টাস্কের খাতা যেটা মা জোর করে নিয়ে এসেছিল, সেটা নিয়ে তেতলার সিঁড়িতে উঠে ওখানে গিয়ে তপন লিখতে শুরু করেছিল। এবং এক আসনে মানে একভাবে বসে সে একটা আস্ত গল্প লিখে ফেললো। লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের। মাথার চুল খাড়া হয়ে উঠলো। মানে লেখাটা এত ভালো লেগেছে। সে যে এত গল্প পড়েছে এবং এখনো পড়ছে। তার ফলে গল্প জিনিসটা যেন তার জলভাত হয়ে গেছে। সে গল্প লিখতে লেখার মানে সে শুধু জানতো না যে লেখাটা মানে লেখকরা এত সাধারণ মানুষ হয়। মিশোকে দেখে সেই ভুলটা যখনই তার ভেঙে ফেললো, সে লিখে ফেললো এবং লেখার পরে তার মনে হচ্ছে সত্যি যেন কোনো লেখকের মানে প্রফেশনাল গল্প লেখকের লেখা গল্প। তার জন্য তার গায়ে কাঁটা দিয়ে উঠল। এ কি ব্যাপার? এ যে সত্যিই হুবহু গল্পের মতোই লাগছে। তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি, একটা গল্প লিখেছি। ছোট মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী। কাজেই মামার বাড়ি এলে সবকিছুই ছোট মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ওমা, এ তো বেশ লিখেছিস রে। কোনখান কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? আহ, ছোট মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়। রোষ রোষ তোর মেসোমশাইকে দেখায়। কিন্তু গেলেন তো গেলেনই যে। কোথায় গল্পের সেই আঁটসাঁট ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্যে হাঁ করে আছে তপন? মামার বাড়ি থেকে বাড়ি চলে এসেও এই যে দুপুরের সরি এই যে ঘটনাটা, এই ঘটনাটা তো তপন বাড়িতে বসে ভাবছে সেই দিনের ঘটনাটা। সেই দিন যা ঘটেছিল। ওই যে গল্প লিখে সে চিলেকোঠা থেকে ৩ তলার ঘর থেকে সে চলে আসে। চলে এসে সে ১ম ছোট মাসিকে দেখে। কেন? না, মামার বাড়িতে ছোট মাসিই হচ্ছে তার একমাত্র বন্ধু, স্থানীয়। বছর আষ্টেকের বড়। মানে ৮ বছরের বড়। দেখো, এখনকার দিনে ৮ বছরের বড় মাসি সেরকম তো হয় না। এটা বেশ কয়েক দশক আগের লেখা। হুম? তো সে তখন এরকম হয়েই থাকতো।
তো ছোট মাসি হচ্ছে বছর তপনের ছোট মাসি ৮ বছরের বড়। তার মানে খুব বেশি বড় নয়। তার ফলে তাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং সব কথা তপন তাই ছোট মাসিকেই বলে। এবং তপন বুঝতে পারেনি যে ছোট মাসি বিয়ের পরে একটু বেশ মুরুব্বি হয়ে গেছে। ছোট মাসি পড়ে দেখে বলে, "বেশ তো হয়েছে, চল তোর মেসোকে দেখাই।" বলে মেসোর কাছে নিয়ে যায়। তারপরে তখন আবার যেদিনের তার বাড়ির স্মৃতিচারণা থেকে আবার বর্তমানে ফিরে আসে। বলে সেই যে গেল, কোথায় সেই আঁট-সাঁট ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, মানে গল্পটা প্রকাশিত হয়ে সেই বইটা কোথায়? এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। তাহলে কি করছে, বাড়ির সকলেও তপনকে ঠাট্টা করছে। কেন, মেসো যে বলেছিল হ্যাঁ বাবা তোর, মানে ওর হবে, তাই সকলে ঠাট্টা করছে, কবি, সাহিত্যিক, এ কথাশিল্পী এরকম বলে। তবু এই সব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরো ২-৩টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। তারপর ছুটি ফুরোলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে। বিষণ্ণ মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা। ছোট মাসি আর ছোট মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। কেন, হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যিই তাই? সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিন এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রেও নাম রয়েছে, প্রথম দিন, গল্প, শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প ছাপা পত্রিকায় ছাপা হয়েছে। ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে, চমৎকার লিখেছে তো। তাহলে তপনও আশা ছেড়ে দিয়েছে। অনেক দিন হয়ে গেছে যে মানে কোনো খবর পাচ্ছে না। ইতিমধ্যে সে আরো ২-৩টে গল্প লিখে ফেলেছে। স্কুল শুরু হয়ে গেছে, স্কুলে আবার যাওয়া শুরু হয়ে গেছে, হোম টাস্ক সব ঠিকঠাক হয়নি। যাকগে, তবুও স্কুলে মানে তার প্রাত্যহিক জীবন যেমন আগে চলতো, ঠিক সেরকম ভাবে জীবন চলতে শুরু করেছে। এরই মধ্যে একদিন ছোট মাসি আর ছোট মেসো আসলো এবং হাতে একটা সন্ধ্যা তারার পত্রিকা। সেখানে তপন তো তাদেরকে দেখেই প্রথমে বুকের রক্ত ছলকে উঠলো। মানে একটা, মানে অদ্ভুত একটা অনুভূতির সৃষ্টি হলো, শিহরণ জাগলো বুকের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত সে দেখলো যে হ্যাঁ, সত্যিই তার লেখা গল্প বেরিয়েছে। বাড়িতে তো হৈ 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 পড়ে গেল। সকলে পড়ছে। বলছে, বারে, বেশ চমৎকার লিখেছে। মেসো অবশ্য মৃদু হেসে বললেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ও কথাটাই ছড়িয়ে পড়ে, ওই কারেকশনের কথা। বাবা বলেন, তাই? তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজো কাকু বলেন, তা ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয়। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। তাহলে কি হলো, যেই মেশো বললেন যে মেশো কারেকশন করেছেন, সেই সকলে যেন খুঁত ধরতে শুরু করলো। আসলে বাচ্চা মানুষ কিছু একটা করলে পরে সকলে তো খুব একটা ভালোভাবে নিতে পারে না। অনেকেই আছে যারা দোষ ত্রুটি ধরে। ঠিক সেরকম আত্মীয় পরিজনের অনেকেই আমাদের মধ্যে এরকম রয়েছে যারা এরকম ভাবে বলে। তপনের মানে যে লেখাটা, সেটারও কমে গিয়ে, সেটার নামটা কমে গিয়ে ক্রমশ বেশি প্রকার বেশি প্রকট হতে থাকলো যে মেসো কারেকশন করেছে। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়। মেসো শুধু কফি। ছোট মাসি, যেহেতু ছোট মেসো ছাপিয়ে দিয়েছে, তাই ছোট মাসি যেন একটু গর্ব, একটু অহংকার, একটু আত্মপ্রসাদ পায়। আজ আর অন্য কথা নেই।
শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি সন্ধ্যাতারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়েছো তো? মানে কথা বাড়তে বাড়তে আমাদের যেটা হয় চারপাশে, একটা কথা বাড়তে বাড়তে সীমা ছাড়িয়ে যায়। কে কষ্ট পাচ্ছে সেই কথাটায় সেই খেয়ালটা কেউ রাখে না। তপন সেই বাড়ির সবার ছোট, ছোট সদস্য। সেই ছোট সদস্যের যে কথাটা গায়ে লাগবে, কষ্ট পেতে পারে, সেই সেন্সটাই যেন বাড়ির বড়রা হারিয়ে ফেলছেন এবং তারা এই ধরনের মন্তব্য করছেন। তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না চারপাশে এত কথা শুনে। অনেকক্ষণ পর মা বলেন, কই, তুই নিজে মুখে একবার পড় তো শুনি, পড় তো তপন শুনি। বাবা, তোর পেটে পেটে এত! এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় শুনি। তপন লজ্জা ভেঙে ভেঙে পড়তে যায়। কেশে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোড়া, তপনের অপরিচিত। তাহলে মা যখন তাকে জোর করে বলে যে তুই পড়, তপনের এমনিতেই এরা যা কথাবার্তা বলছিল তাতে তার মন ভেঙে যায়, তার কষ্ট হয়। তার মানে মেসো লিখে দিয়েছে মানে বিভিন্ন ধরনের ইঙ্গিত যে মেসোর জন্য গল্পটি ছাপা হয়েছে, নাহলে পত্রিকার সম্পাদক করে আঙুল দিয়ে ছুতো না, এই ধরনের যে কথাবার্তা তাতে তপনের খুব কষ্ট হয়। সে এমনিতেই মানে সেই আনন্দটা করতে পারছিল না এই সমস্ত কথার মাধ্যমে। তারপরে তাকে যখন গল্পটা পড়তে বলে তখন সে গল্পটা পড়ে দেখে, বলে এ তো একদম নতুন আনকোড়া গল্প, তখন এই গল্পের কিছুই জানে না। এর মধ্যে তপন কোথা? তার মানে মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে পড়ে। তারপর ধমক খায়, কিরে, তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য ভরে গেল? ও মানে বিস্ময়, কষ্ট, মানে একটা অদ্ভুত মিশ্র অনুভূতির মধ্যে সে আর গল্পটা পড়তে পারে না। তখন বাড়ির সকলে তাকে এই ধরনের কথা বলে যে আহ্লাদে কি বাক্য হারা হয়ে গেল। তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে। তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার একবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হোক, না হয় না হোক, ছাপা হয় হোক, না হয় না হোক। তপনকে যেন আর শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। তাহলে এটা তপনের কাছে খুবই অপমানের এবং দুঃখের। একে তো বাড়ির লোকের এই ধরনের কথা যে মেসো লিখে দিয়েছে, মেসো ছিল তাই ইয়ে হয়েছে, মেসো কারেকশন করে দিয়েছে তাই গল্পটা ছাপানো হয়েছে। মানে এই যে মানে কারোর দয়ায় তোমার গল্প ছাপানো হয়েছে, তুমি কারোর দয়ায় তোমার এরকম তোমার অতটা ঠিক প্রতিভা নেই। এই যে ধরনের কথাগুলো তপনকে প্রথমে শুনতে হলো এবং এই যে গল্পে ছাপতে দেওয়ার গল্প লেখা এই খবরটা জানার পর থেকেই বাড়ির লোক বিভিন্ন রকম ব্যঙ্গ বিদ্রূপ করতে শুরু করেছিল, তাকে হ্যাটা করতে শুরু করেছিল। এটা তপনের ভালো লাগছিল না, তার খুব কষ্ট হচ্ছিল।
তারপরে সবশেষ অপমানটা তাকে কে করলো? তার মেসো। মেসো যদি ১ম দিনেই বলে দিতেন যে, "না, এই গল্পটা হয়েছে, তবে এটা ছাপা যাবে না। ছাপতে গেলে আরেকটু চেষ্টা করতে হবে।" তপনের কিন্তু তাহলে সেদিন অতটা খারাপ লাগতো না। মেসো নতুন শ্বশুরবাড়িতে নিজের একটা ইমেজ তৈরি করার জন্যই হোক বা বাচ্চাটি কষ্ট পাবে সেই কথাটি ভেবেই হোক, কোনো একটা কিছু ভেবে মেসো বলে তারপরে একটা বিপাকে পড়ে গেছেন এবং তারপর তপনের ওই কনসেপ্টটা নিয়ে তিনি লিখে সন্ধ্যা তারার কাছে দিয়ে তপনের নামে তিনি ছাপিয়ে বের করেছেন। এই পুরো ঘটনাটায় তপনের ভীষণ রকম অপমান হয় এবং তপনের মনে হয় যে এত কষ্ট, এত অপমান এটা মানে সে নিতে পারে না। তার সহ্য হয় না। সে প্রতিজ্ঞা করে যে এরপরে যদি কোনো লেখা সে কখনো ছাপাতে যায় সে নিজে গিয়ে ছাপাবে এবং তার কাঁচা হাতের লেখা তাতে প্রকাশক ছাপালে ছাপাবেন, আ না ছাপালে ছাপাবেন না। কিন্তু তখন আর কারোর হাত দিয়ে পাঠাবে না। আর কারোর দয়ায় তার লেখা গল্প ছাপবে না। আর তাহলে তাকে আর অন্যের লেখা পড়তে হবে না। এই যে তপনের বয়সটা, এই যে কিশোর বয়স বা আমরা যাকে ইংলিশে বলি adolescence, এই যে সময়টা, এই সময় মানুষ হয় অনুভূতিপ্রবণ। এই সময় কাউকে খুব আ আঘাত দিয়ে এই সময়টা কথা নিতে পারে না। এই তপনের বয়সটা হয়তো তোমাদের মতো এই বয়সের ছেলে মেয়েদেরই গল্প। এই বয়সে দেখবে তোমাদের মধ্যে অনেক ধরনের সেন্টিমেন্ট কাজ করবে। অনেক ধরনের অনুভূতি কাজ করবে। অনেক কিছু ভালো লাগা, খারাপ লাগা তৈরি হবে। হুট করে কোনো কিছু অপমানে উম আ লেগে যেতে পারে। হ্যাঁ? এই বয়সটায় আমাদের শরীরে যেহেতু বিভিন্ন রকম হরমোনাল একটা বিষয় ঘটে, আমরা বাচ্চা থেকে বড় হই, তাই এই সময়টাই আমাদের শরীরে এই ধরনের আ যে ঘটনা বা ছোট করা বা কেউ হিউমিলিয়েট করলে খুব কষ্ট হয়। কেউ আবার উগ্র হয়ে যায় সেটার প্রোটেস্ট করতে থাকে এবং এই সময় মানুষের অনেক স্বভাব পাল্টে যায় এই সময়ের আচরণের ফলে। তো তোমাদের বয়সী ছেলেদের একটি গল্প এবং তার সাথে এই গল্পটা শুধু তোমাদের বয়সী ছেলেদের বলেই না, এই গল্পটার মাধ্যমে লেখিকা বাড়ির বড়দের আচরণ কি হওয়া উচিত সেটাও কোথাও একটা বলেছেন যে বাড়ির বড়রা ছোটদের মানে হেয় সহজে হেয় করেন, ঠাট্টা করেন, ছোট করেন, খাটো করেন। এগুলো ছোটদেরও প্রাপ্য নয়। তাদেরও কষ্ট হয় এবং তারা তাদের কষ্টটা কাউকে ভাগ করে নিতে পারে না। ছোটরা যদি তাদের কষ্ট বড়দের সঙ্গে ভাগ করতে নাই পারে, তাহলে ছোটরা তো আরো কষ্ট পাবে এবং ছোটদের বড়দের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এগুলোও আস্তে, আস্তে চলে যাবে। তাই এই গল্পটি লেখিকা শুধুমাত্র ছোটদের জন্য লিখেছেন বা কিশোরদের জন্য লিখেছেন তাই নয়। কিশোরদের আয়নায় তিনি বড়দেরও যেন এই গল্পটির মাধ্যমে শিক্ষা দিতে চেয়েছেন যে অভিভাবক ঠিক এরকম হওয়া উচিত নয়। যদিও এই ধরনের অভিভাবকই আমাদের চারপাশে বেশি রয়েছে। আচ্ছা, আজকে উম আ এই হলো এ এই গল্পটি পড়ালাম। হুম, ভালোভাবে আ পড়ো, সামনে মাধ্যমিক। তাই ১ম থেকেই বলব যে আম চেষ্টা একটু, একটু করে পড়াটা কমপ্লিট করো এবং আমি এই চ্যানেলে দিলাম এই কারণে যাতে চ্যানেলে থাকলে পরে যখন অসুবিধা বা যখন মনে হবে একটু শুনলে পরেও সেটা স্মরণে চলে আসবে আবার। আজকের মতো এটুকুই। ভালো থেকো, ভালোভাবে পড়ো। টাটা।